মুভির শুরুতে এই গল্পের প্রধান ক্যারেক্টার জুকে দেখানো হয়। জু হচ্ছে একটি স্কুলের স্পোর্টস ইনস্ট্রাক্টর বা ক্রীড়া শিক্ষক। সে মাঠে দাঁড়িয়ে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে কল্পনায় ডুবে থাকে। সে প্রায় সময়ে এরকমটা করত, তাই তার স্টুডেন্টরা তাকে নিয়ে খুব হাসাহাসি করত। এজন্য সে তাদেরকে পানিশমেন্ট দেয়। এরপর সে তার ডেস্কের ওপর একটি চিঠি দেখতে পায়, যেটা ইয়ং নামের একটি মেয়ে পাঠিয়েছিল। চিঠিটা দেখে জু মনে মনে বলে, কখনোই ভাবিনি এই মেয়েটি আমার স্মৃতির প্রত্যেকটা পাতায় ছড়িয়ে থাকবে। ঠিক তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে এবং জুয়ের স্কুল লাইফের স্টোরি দেখানো হয়। জু ছিল খুবই দুষ্টু এবং বদমাশ টাইপের একটি ছেলে। সে ক্লাসমেটদের সাথে সবসময় মারামারি করত। তেমনই এক মারামারির সময় সে প্রথমবারের মতো ইয়ংকে দেখতে পায় এবং ইয়ংকে প্রথম দেখে তার প্রেমে পড়ে যায়। সবাই তাকে মারতে থাকে, কিন্তু জু তো অন্য জগতে হারিয়ে গিয়েছে। এরপর তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য ওই স্কুলের অফিসে ডাকা হয়। সেখানে ইয়ংও আসে। ইয়ং এই স্কুলে নতুন ভর্তি হয়েছে। জু ইয়ং এর সাথে কথা বলতে চাইছিল, তাই সুযোগ বুঝে ইয়ং তার কাছে এসে বলে, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমার কাছে চলে আসবে, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। তখন ইয়ং লক্ষ্য করে দেখে জুয়ের প্যান্ট ছিঁড়ে গিয়েছে। এটা দেখে সে জুকে বলে, আগে নিজের দরজা বন্ধ করো। এই কথা শুনে জু অনেক লজ্জা পেয়ে চলে যায়। যেহেতু ইয়ং ছিল খুবই সুন্দরী, তাই স্কুলের বাকি ছেলেরা তার পিছনে লেগে থাকতো। স্কুলের সুইমিং টিমের ক্যাপ্টেন শার্ক ইয়ংকে তার ট্রফি দেখিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে এবং সে ইয়ংকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। ইয়ং অনেক রেগে যায় এবং জুকে বলে, চলো এখান থেকে। এটা শুনে তো জু প্রচন্ড খুশি হয়ে ইয়াং এর সাথে চলে আসে। তারা স্কুলের দেয়াল টপকে বাইরে বেরিয়ে আসে। জু ভাবে তারা হয়তো ডেট করতে এসেছে, কিন্তু ইয়াং বলে তার এই নতুন স্কুলের পরিবেশ মোটেও ভালো লাগে না, তাই সে স্কুল থেকে পালিয়ে এসেছে। জু তাকে ইমপ্রেস করার জন্য বলে, আমার একসাথে 5টা গার্লফ্রেন্ড ছিল আর আমি একজন সুইমিং চ্যাম্পিয়ন, আমাকে সবাই পছন্দ করে। কিন্তু ইয়াং তার চাপাবাজি বুঝতে পেরে তার খাবারে অনেক ঝাল মিশিয়ে দেয়। পরদিন শার্ক আবারও ইয়াংকে বিরক্ত করে। এটা দেখে জু শার্কের সাথে মারামারি শুরু করে। মারামারি শেষে তারা রেস্টুরেন্টে আসে। ইয়াং বলে, যারা মারপিট করে তাদেরকে আমি মোটেও পছন্দ করি না। তখন জু ইয়াংকে বলে, তুমি শার্ককে মিথ্যা বলবে যে আমরা দুজন ডেট করছি। এটা শুনলে সে হয়তো আমার সাথে আর ঝগড়া করতে আসবে না। তখনই শার্ক জুকে গুলি করতে শুরু করে। এটা দেখে ইয়াং শার্ককে বলে, আমি এবং জু ডেট করতে এসেছি। এ কথা শোনার পর শার্ক রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন শার্ক আবারও জুকে বিরক্ত করছিল, কিন্তু জু তাকে গিয়ে বলে সে আর ফাইট করতে চায় না। এই শুনে শার্ক তাকে সুইমিং কম্পিটিশনের চ্যালেঞ্জ জানায় আর বলে, যদি আমি জিতে যাই তাহলে ইয়াং এর পিঠে একটি পোস্টার লাগাবে, যেটা লেখা থাকবে শার্ক আমার বয়ফ্রেন্ড। জু কিছু বলার আগে ইয়াং তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় এবং জুকে কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে বলে। জু পুরো দমে প্র্যাকটিস করতে থাকে। এরপর প্রতিদিনের মতো আবারও তারা স্কুল ফাঁকি দিয়ে চলে আসে, কিন্তু রেস্টুরেন্ট বন্ধ থাকায় তারা বাইরে বসে কথা বলে। ইয়ং বলে তার ড্রয়িং করতে ভালো লাগে, তাই সে ফিউচারে একজন ফ্যাশন ডিজাইনার হতে চায় এবং জুকে জিজ্ঞেস করে, তোমার তো সুইমিং এর প্রতি বেশ ইন্টারেস্ট, তবে তুমি কি সুইমার হতে চাও? জু বলে, আমি শুধু শার্ককে হারাতে চাই। ঠিক তখনই টিচার তাদেরকে দেখতে পেয়ে যায়। তারা যেহেতু স্কুল ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল, তাই তারা বৃষ্টির মধ্যে দৌড়ে পালাতে থাকে। তারা দুজন যেহেতু সম্পূর্ণ ভিজে গিয়েছিল, তাই জু ইয়াংকে তার বাসায় নিয়ে আসে তার কাপড় শুকিয়ে দেওয়ার জন্য। সেখানে ইয়াং বেশ কিছু অ্যাডাল্ট মুভির সিডি দেখতে পাই। জু বলে, এগুলো আমার নয়, আমার এক বন্ধুর। ইয়ং বলে, তোমরা কখন থেকে এসব দেখো? জু বলে, রাত 11টার পর থেকেই দেখা শুরু করি। আসলে ইয়াং জিজ্ঞেস করেছিল ছেলেরা কত বছর বয়স থেকে এসব দেখা শুরু করে, কিন্তু জু তার কথা বুঝতে না পেরে উল্টো তার রহস্য উন্মোচন করে দেয়। এটা শুনে ইয়ং তাকে নিয়ে প্রচুর হাসে আর তার মজা নেয়। এরপর জু ইয়াংকে তার বাসায় পৌঁছে দেয়। পরের দিন সুইমিং কম্পিটিশন ছিল। জু খুব ভালো পারফর্ম করলেও শার্ক জিতে যায়। তখন ইয়াং জুকে ইনসাল্ট হওয়া থেকে বাঁচিয়ে নেয় এবং শর্ত অনুযায়ী ইয়াং তার পিঠে পোস্টার লাগিয়েছিল আর তাতে লেখা ছিল, আই লাভ শার্ক। এরপর একদিন জু আর ইয়ং বিচে ঘুরতে আসে। সেখানে ইয়ং জুয়ের একটি সুন্দর ছবি আঁকে। তারা খুব ভালো একটি সময় কাটায়। ইয়াং বলে, খুব ভালো হতো যদি সময় এখানে থমকে যেত।
ঠিক তখনই হঠাৎ ইয়াং তার বাবার গাড়ি দেখতে পেয়ে জুকে জড়িয়ে ধরে। জু ভাবে তাদের লাভ স্টোরিটা হয়তো এখান থেকেই শুরু হবে। কিন্তু পরদিন ইয়াং স্কুলে না আসলে জু ইয়াং এর বাড়িতে এসে দেখে ইয়াং এর বাবা তাদের বাড়ি ভাঙচুর করেছে। আসলে ইয়াং তার মায়ের সাথে এই শহরে পালিয়ে এসেছে। ইয়াং জুকে দেখে চলে যেতে বলে। রাতের বেলায় ইয়াং জুকে ফোন করে বলে, আমি জানতাম না যে আমার বাবা আমাদেরকে এত জলদি খুঁজে পাবে। ছোটবেলা থেকে দেখে আসছি সে ড্রিঙ্কস করে মাকে প্রচুর মারধর করত। সেই কারণেই আমরা তার কাছ থেকে মূলত দূরে থাকি। আর তোমার মতো কারোর সাথে বন্ধুত্ব করতে পেরে আমি সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। তোমাকে অনেক ধন্যবাদ জু, আমি চলে যাচ্ছি। এই বলে ইয়ং ফোন কেটে দেয়। সেই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির ভেতর জু তাকে পাগলের মতো খুঁজে বেড়ায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। এরপর কয়েক বছর কেটে যায়। জু এখন একটা কম্পিউটার সেন্টারে কাজ করে। তার পড়ালেখায় তেমন কোনো আগ্রহ না থাকায় সে কোনো কলেজেই অ্যাপ্লাই করেনি। একদিন জুয়ের এক ফ্রেন্ড এসে জুকে বলে তাদের উচিত কলেজে অ্যাপ্লাই করা। এই বলে সে জুকে একটি কলেজের ছবি দেখায় আর বলে তাদের এখানেই ভর্তি হতে হবে, কেননা এই কলেজের মেয়েরা সবচেয়ে সুন্দরী। কলেজের ছবিগুলোর মধ্যে হঠাৎ জু ইয়াংকে দেখতে পায়। ইয়াং বর্তমানে ওই কলেজের স্টুডেন্ট। জু ইয়াংকে দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ে। সে প্রচুর পড়ালেখা করে এই কলেজে ভর্তি হবে। এরপর জু সবকিছু বাদ দিয়ে পড়ালেখা শুরু করে দেয়। তার সাথে সে সুইমিং প্র্যাকটিসও চালিয়ে যায়। এরপর শেষমেশ জু এবং তার বন্ধুর ইয়াং এর কলেজে অ্যাডমিশন হয়ে যায়। চারদিকে প্রচুর সুন্দরী মেয়ে দেখে জুয়ের বন্ধুরা খুশিতে ইমোশনাল হয়ে পড়ে। এরপর একদিন তারা কলেজের কিছু বন্ধুদের কাছে জানতে পারে ইয়াং হোস্টেলে থেকে পড়াশোনা করে। এর কয়েকদিন পর জু রাস্তায় ইয়ংকে দেখে। ইয়ং তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আসলে এটা ছিল জুয়ের কল্পনা, বরং ইয়ং তাকে লক্ষ্যই করেনি। এরপর একদিন জু তার কাছে গেলে ইয়ং তাকে চিনতে পারে। জুকে দেখে ইয়ং বেশ খুশি হয়। বর্তমানে ইয়ং ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে। ইয়ং জুকে বলে, তুমি এই কলেজে কিভাবে চান্স পেলে? জু মনে মনে বলে, আমি তোমার জন্য সবকিছুই করতে পারি। জু ইয়ং এর সাথে আরও বেশি টাইম স্পেন্ড করার জন্য সে ইয়ং এর চেয়ার লিডিং টিমে জয়েন করে, যেখানে সমস্ত মেয়েদের মধ্যে জুই ছিল একমাত্র ছেলে। জুইয়ের এসব পাগলামো দেখে ইয়াং তাকে বলে দেয় যে তার বয়ফ্রেন্ড আছে। এটা শুনে বেচারা জুইয়ের ওপর তো আকাশ ভেঙে পড়ে। জু খবর নিয়ে জানতে পারে ইয়ং এর বয়ফ্রেন্ডের নাম হচ্ছে হাও। সে স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন। এরপর ইয়ং জুকে বলে, তোমার উচিত পড়ালেখা এবং সুইমিং এর দিকে ফোকাস রাখা। ঠিক তখনই তারা দেখতে পায় একটি ছেলে একটি মেয়েকে তাড়া করছিল। জু এবং ইয়ং মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এরপর একদিন জু এবং তার বন্ধুরা অ্যাডাল্ট ফিল্মের ভিডিও নিয়ে আসে। জুকে তার বন্ধুরা বলে রাস্তায় ইয়ং এর সাথে দেখা হয়েছিল, পার্সেলটার ওপর তার অটোগ্রাফ নিয়ে এসেছি। এটা নিয়ে তারা খুব হাসাহাসি করে। ঠিক তখনই পুলিশ এসে জুকে ধরে নিয়ে যায়। দেখা যায় পুলিশ ইয়ংকেও অ্যারেস্ট করেছে। জু ইয়ংকে বলে অ্যাডাল্ট ফিল্ম কেনার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। এটা শুনে ইয়ং প্রচণ্ড রেগে গিয়ে থানার ভেতরে জুকে মারতে শুরু করে। তাই তাদের দুজনকে জেলে বন্দি করে রাখা হয় এবং তারা জানতে পারে তাদেরকে অ্যারেস্ট করার কারণ হচ্ছে তারা যে মেয়েটাকে বাঁচিয়েছিল মূলত সেই মেয়েটা ছিল চোর। মেয়েটা একটা ছেলের ব্যাগ চুরি করে পালিয়ে যাচ্ছিল, আর ইয়ং আর জু সেই ছেলেটাকে মেরে তাড়িয়ে দেয়। এটা জানতে পেরে তারা নিজেদেরকে নিয়ে হাসতে শুরু করে। এরপর জু ইয়ং এর কাছে তার এবং হাওয়ের লাভ স্টোরি শুনতে চাই। ইয়ং বলে এই কলেজের অ্যাডমিশন টেস্টের দিন সে প্রচণ্ড নার্ভাস ছিল। হঠাৎ হাওয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। হাও তাকে বলে এত নার্ভাস হওয়ার কিছু নেই, ভালোভাবে এক্সাম দাও, আমাদের আবারও দেখা হবে। এবং ইয়ং এই কলেজে চান্স পেয়ে যায় এবং ধীরে ধীরে হাওয়ের সাথে তার খুব ভালো বন্ডিং তৈরি হয়। এ কথা শুনে ইয়ং প্রচণ্ড কষ্ট পায়। মনে মনে বলে আমি খুব সেলফিশ ছিলাম, কেন আমি ওকে বুঝতে চাইনি, কেন আমি জানতে চাইনি যে সে কি চাই। এরপর জু ডিসাইড করে সুইমিং নিয়ে সে ক্যারিয়ার গড়বে। তাই সে ভালোভাবে সুইমিং প্র্যাকটিস শুরু করে দেয়। ইয়ং এর জন্মদিনে সে ইয়ংকে ফোন করে। ইয়ং জানায় সে একটু অসুস্থ হয়ে পড়েছে, তা না হলে সে হাওয়ের সাথে ফায়ার ওয়ার্কস দেখতে যেত। এর কিছুক্ষণ পরে ইয়ং বেলকুনিতে আসলে আকাশে অগণিত ফায়ার ওয়ার্কস দেখতে পায় আর তার জন্মদিনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যায়। এমন একটা রোমান্টিক সিচুয়েশনে হোস্টেলের সবাই তাদেরকে লাভ কনভিন্স করতে থাকে। সবাই অসম্ভব সুন্দর মুহূর্তের সাথী হয়। আর এসব কিছু হোস্টেলের ছাদে দাঁড়িয়ে জু দেখছিল। আসলে ইয়ং এর ইচ্ছা পূরণ করতে জু এসব করেছে।
এরপর জু সেখান থেকে চলে আসছিল আর বলছিল এই সুন্দর মুহূর্তটা ফায়ার ওয়ার্কসের আলোর ঝলকানিগুলো ইয়ং হয়তো কখনোই ভুলতে পারবে না। হয়তো স্মৃতিগুলো মনে করে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠবে। সেই স্মৃতির পাতায় সবাই থাকবে, হয়তো থাকবো না শুধু আমি। এর কয়েকদিন পর জু লাইব্রেরিতে হাউকে দেখতে পায়। সে একটি মেয়ের সাথে হলিডে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল। জু বুঝতে পারে হাউ ইয়ং এর সাথে চিট করছে। হাউ ইয়ংকে প্রমিস করেছিল সে চ্যাম্পিয়ন হলে ইয়ংকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু দেখা যায় হাউ ইচ্ছে করে ম্যাচটা হেরে যাচ্ছিল। কিন্তু ইয়াং জুয়ের এসব কথা বিশ্বাস করে না, তাই রেগে গিয়ে জু মাঠে নেমে যায় এবং ব্যাকগ্রাউন্ডে এসে বলতে থাকে, কথায় আছে প্রথম প্রেম মানুষকে বেপরোয়া করে তোলে, আর আমি আজকে তোমাকে দেখাবো আমার বেপরোয়া ভালোবাসা। এই বলে সে ম্যাচের শেষ মিনিটে গোল করে এবং ম্যাচটা জিতিয়ে দেয় আর হাউকে মেরে সেখান থেকে চলে আসে। এরপর কয়েক বছর কেটে যায়। ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য জু তার সুইমিং পুরোদমে চালিয়ে যাচ্ছে। বর্তমানে সে একটি ধনী মেয়ের সাথে রিলেশনে আছে। তার বন্ধুরা বলে মেয়েটাকে বিয়ে করে নাও, তাহলে লাইফ সেট হয়ে যাবে, কিন্তু জু তাদের কোনো কথায় কান দেয় না। একদিন সে রাস্তায় উইকে দেখে তার পিছু করে এবং জানতে পারে ইয়ং বর্তমানে একজন ছোটখাটো মডেল। সে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে অ্যাক্টিং করে থাকে। জু তার সাথে দেখা করে বলে, তুমি মডেলিং কেন করছো? ইয়ং বলে ফ্যাশন ডিজাইনের জন্য তাকে অন্য দেশে যেতে হতো, কিন্তু তার বাবার অসুস্থতার কারণে তার আর যাওয়া হয়ে ওঠেনি। এরপর জু প্রায় সময়ই ইয়ং এর শুটিং দেখতে আসতো। জু ইয়াংকে বলতো তার উচিত ফ্যাশনকে ফলো করা, তাই জু ইয়াংকে ফ্যাশন রিলেটেড কিছু জবের সার্কুলার এনে দেয়। এটা দেখে ইয়ং ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন ইয়ং এর অন্য শহরে শুটিং ছিল। জু তাকে নিয়ে আসে। মাঝপথে ডিরেক্টর ইয়ংকে ফোন করে জানায় ইয়ং এর জায়গায় তারা অন্য কাউকে বেছে নিয়েছে। এটা শুনে ইয়ং এর প্রচন্ড মন খারাপ হয়ে যায়। ইয়ং এর মন ভালো করার জন্য জু তাকে সমুদ্র দেখাতে নিয়ে আসে, কিন্তু সেখানকার মেন গেট বন্ধ ছিল। তখন তারা গেট টপকানোর জন্য জু হাঁটু গেড়ে বসে পড়ে। ঠিক তখনই তাদের স্কুলের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। ঠিক এভাবেই তারা স্কুলের দেয়াল টপকে পালাতো। সাগর পাড়ে এসে তারা দুজনে চিৎকার করে ডিরেক্টরকে প্রচুর গালি দেয়। তারা একসাথে বসে স্কুলের সেই দিনগুলোর কথা মনে করে, যেটা মনে করে তাদের মন একদম ভালো হয়ে যায়। এরপর জু ইয়ং এর প্রতি অ্যাট্রাকশন ফিল করে। তখন ইয়ং নিজেকে সরিয়ে নেয়। জু প্রচন্ড অকওয়ার্ড ফিল করছিল। এভাবেই এক সপ্তাহ কেটে যায়। এরপর জু ইয়ংকে ফোন করে তার সুইমিং কম্পিটিশনে আসতে বলে, কারণ সেই ম্যাচটা হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা ছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এরপর কম্পিটিশনের দিন চলে আসে। বাইরে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে যায়। টিভিতে দেখা যাচ্ছিল কিছু লোক ঝড়ের কারণে এক ব্রিজের কাছে আটকে পড়েছে। সেখানকার পানির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তারা হচ্ছে সেসব লোক যারা ন্যাশনাল সুইমিং কম্পিটিশন দেখতে যাচ্ছিল। জুয়ের মনে হচ্ছিল সেখানে ইয়ংও আটকা পড়েছে। এরপর জু ম্যাচের জন্য রেডি হয়ে যায়, কিন্তু ইয়ং এর চিন্তায় সে ম্যাচে কোনোভাবেই ফোকাস করতে পারছিল না। এরপর ম্যাচ শুরু হয়, কিন্তু জু ম্যাচ অ্যাটেন্ড না করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। ঝড় বৃষ্টির মধ্যে সে ইয়ংকে পাগলের মতো খুঁজতে থাকে এবং এক পর্যায়ে তাকে পেয়ে যায়। ফোন বন্ধ থাকায় সে প্রচুর টেনশনে ছিল। ইয়াং তাকে জানায় সে একটা ট্যাঙ্কের ভিতর আটকা পড়েছিল এবং তার ফোনটাও সে হারিয়ে ফেলেছে। হঠাৎ করে জু ইয়ংকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত আমরা প্রত্যেকবার আলাদা হয়েছি এবং এবার আমি তোমাকে আর হারাতে পারবো না। আমি আরো একবার তোমাকে বলতে চাই, তুমি কি আমার হবে? আমি সব সময় তোমার পাশে থাকবো। এটা শুনে ইয়াং অনেক ইমোশনাল হয়ে পড়ে আর জুকে বলে কম্পিটিশনে তাদের ফিরে যাওয়া উচিত, হয়তোবা সে আরেকটি চান্স পেয়ে যেতে পারে। এই বলে ইয়ং সামনের দিকে আসতে শুরু করে। ঠিক তখনই ইয়ং এর গায়ে ভারী কিছু একটা পড়তে থাকে। জু সেটা দেখতে পেয়ে ইয়ংকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওই ভারী জিনিসটা জুয়ের ওপর এসে পড়ে। এতে জুয়ের শোল্ডার ফ্র্যাকচার হয়ে যায়। আগামী কয়েক বছর সে সুইমিং করতে পারবে না। এতে জুয়ের মন খুবই খারাপ হয়ে যায়। ইয়ং জুকে বলে, তুমি এখন সুইমিং করবে কিভাবে? তোমার তো চ্যাম্পিয়ন হতে হবে। জু বলে, প্রয়োজনে সুইমিং ছেড়ে দেব, সেটা বড় বিষয় নয়। সব থেকে বড় বিষয় হলো তোমার কিছুই হয়নি, তুমি এখনো অক্ষত আছো। এটা শুনে ইয়ং আর নিজেকে আটকাতে পারে না। অবশেষে সে জুকে গ্রহণ করে নেয় আর তারা একসাথে থাকা শুরু করে। ইয়ং একটি ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে জব পেয়ে যায়। জু সব সময় ইয়ং এর খেয়াল রাখতো।
ধীরে ধীরে জুয়ের ইনজুরি রিকভার হতে থাকে। একদিন তারা একটি সুন্দর ওয়েডিং ড্রেস দেখতে পায়, আর তারা ঠিক করে তারা তাদের বিয়েতে এরকম ড্রেস কিনবে। ইয়ং তাদের জন্য রিং কিনে রেখেছিল, তাই সে জুকে রিংটা পরিয়ে দিতে বলে। জু প্রমিস করে বলে সবকিছু ঠিক হয়ে গেলে তাকে ডায়মন্ডের রিং কিনে দেবে। এরপর জু চেক আপের জন্য ডক্টরের কাছে আসে। ডক্টর বলে জু সবকিছু স্বাভাবিকভাবে করতে পারলেও কখনোই প্রফেশনাল সুইমার হতে পারবে না। এ কথা শুনে জুয়ের সমস্ত আশা নিমেষেই শেষ হয়ে যায়। এটা শুনে জু একদম ভেঙে পড়ে এবং বিভিন্ন জায়গায় জবের অ্যাপ্লাই করেও কোনো জব খুঁজে পায় না। তার অর্থনৈতিক অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। যেহেতু ইয়াংয়ের জব ছিল, তাই সে বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচ বহন করত। বিষয়টা জুয়ের কাছে মোটেও ঠিক মনে হতো না। একদিন ইয়াং জুকে সঙ্গে নিয়ে শপিং মলে আসে এবং তাকে একটি টি শার্ট ট্রায়াল দিতে বলে। জু দেখে শার্টের পিছনে তার ছবি। স্কুলের সময় এই ছবিটা ইয়ং তার জন্য ড্রয়িং করেছিল। ইয়ংয়ের এই ডিজাইনটা কোম্পানি পছন্দ করে এবং এই ডিজাইনের প্রোডাক্ট লঞ্চ করে। তারা দুজনেই খুব খুশি থাকলেও জু তাদের ফিউচার নিয়ে খুব টেনশনে ছিল। এরপর একদিন জুয়ের বন্ধুরা গেট টুগেদার করে। সেখানে তার এক বন্ধু তাদের জানায় সে খুব শীঘ্রই বিয়ে করবে। তারা জুকেও বিয়ে করে নিতে বলে। জু বলে বর্তমানে তার কোনো জব নেই, তাই এখন সে বিয়ের জন্য প্রস্তুত নয়। এটা শুনে তার বন্ধুরা খুব হাসাহাসি করে। এই নিয়ে জুয়ের প্রচণ্ড মন খারাপ হয়। ইয়ং বলে তাদের খুব শীঘ্রই বিয়ে করে নেওয়া উচিত। জু বলে তার কোনো জব নেই আর ইদানিং ভাগ্যটাও তার সাথে নেই। তাদের এখন বিয়ে করা মোটেও উচিত হবে না। এর কিছুদিন পরেই ইয়ং এর বাবা মারা যায়। জুয়ের সকল বন্ধুরা তাদের দেখতে আসে। জুয়ের বন্ধুরা তাকে তার প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করে। জু বলে যদি সেদিন ইয়ং এর সাথে আমার দেখা না হতো, তাহলে আজ ইনজুরিতে পড়ে আমার ক্যারিয়ারটা নষ্ট হতো না। এখন আমার খুব অনুশোচনা হচ্ছে। জুয়ের সমস্ত কথাবার্তা ইয়ং শুনতে পায় এবং প্রচণ্ড কষ্ট পেয়ে বলে আমার বাবাও ঠিক তোমার মতোই আমার মাকে সবসময় দোষারোপ করত, তাই বিয়ের পরেও তারা কখনোই একসাথে থাকেনি এবং আজ বাবার মৃত্যুর দিনেও মা তাকে দেখতে আসেনি। আসলে আমার সাথে দেখা না হলে তুমি হয়তো অনেক বড় একজন সুইমার হতে পারতে। তুমি বলেছিলে আমাকে কখনোই কষ্ট দেবে না, কিন্তু আজ তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছো। এরপর রাতের বেলা জু ইয়ং এর কাছে ক্ষমা চায় আর বলে সে এখন ইয়ং এর সব কথা শুনবে এবং স্পোর্টস টিচার হওয়ার জন্য প্রিপারেশন নেবে। ইয়ং তাকে জানায় তার অন্য এক দেশে ট্রান্সফার হয়ে গিয়েছে, সে নেক্সট উইকে চলে যাবে। জু বলে আমি তোমার অপেক্ষায় থাকবো, কোনো মেয়ের দিকে তাকাবো না। হঠাৎ সে লক্ষ্য করে দেখে যে তার আঙ্গুল থেকে জুয়ের পরানো রিংটা সে খুলে ফেলেছে। জু তার ভুলের জন্য বারবার ক্ষমা চায়। ইয়ং বলে আমি আমার মা বাবাকে খুব কাছে থেকে দেখেছি, অনুশোচনার জন্য তারা কখনোই এক হতে পারেনি। জু বলে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। ইয়ং বলে আমিও চাইতাম, কিন্তু তোমার মনের কথাগুলো জানার পর আর হয়তো সম্ভব হবে না। এরপর ইয়াং জুকে টিচার এক্সামের জন্য প্রস্তুতি নিতে বলে। এই বলে ইয়াং জুয়ের কাছ থেকে চলে যায় আর জুকে একটা চিঠি লিখে যায়, যেটাতে লেখা ছিল প্রিয় জু, আমার জন্য হয়তো তুমি শারীরিকভাবে অসুস্থ হয়েছ, কিন্তু মানসিক অসুস্থতা তার চেয়ে কম নয়। আমাদের সেই রোগে আক্রান্ত হওয়া মোটেও উচিত হবে না। আসলে অনুশোচনা আমার হচ্ছে। স্কুলে তোমার সাথে এত বেশি টাইম স্পেন্ড করা আমার উচিত হয়নি। কলেজে আমাকে সব সময়ই তোমার প্রোটেক্ট করাও উচিত হয়নি। তাহলে হয়তো আমাদের আর একসাথে থাকতে হতো না। আমার জন্য তোমার লাইফটা নষ্ট হয়েছে, এটা মনে পড়লেই নিজেকে খুব অপরাধী মনে হয়। আমার শুধু একটাই অনুশোচনা, যদি আমরা আবার সেই স্কুল লাইফ থেকে শুরু করতে পারতাম তবে খুব ভালো হতো। এরপর সিন রিয়েল টাইমে চলে আসে। এখন জু একটি স্কুলের স্পোর্টস টিচার। জু তার ডেস্কের উপর ইয়াং এর বিয়ের কার্ড দেখতে পায়। তার লাইফের সবকিছুই ঠিক ছিল, কিন্তু ইয়াং এর স্মৃতিগুলো তাকে প্রচন্ড কষ্ট দিচ্ছিল। তাই শেষবারের মতো ইয়ংকে দেখতে চাই আর তাকে বিদায় জানাতে চাই। তার এই অবস্থা দেখে তার বন্ধুরা একটি বোট ভাড়া করে আর নদীর মাঝে তারা পার্টি করে। তখন জু রিংয়ের বক্সটা খুলে দেখে যে ইয়াং যাওয়ার সময় এর ভিতরে একটি চিরকুট রেখে গিয়েছিল আর তাতে লেখা ছিল এই মানুষটি অসাধারণ, এর খেয়াল রাখবে। অর্থাৎ ইয়ং জু এর ভবিষ্যৎ স্ত্রীকে উদ্দেশ্য করে এটা লিখেছিল। এটা দেখে জু কান্নায় ভেঙে পড়ে এবং বন্ধুদের নিয়ে নদীতে লাফিয়ে পড়ে। জু শেষবারের মতো ইয়ং এর সাথে দেখা করতে চায়।
তাই সে ইয়ং এর বিয়েতে চলে আসে। সেখানে জুয়ের বন্ধুরা ইয়ং এর বন্ধুদের রুম থেকে বাইরে নিয়ে যায়। ইয়ংকে খুব সুন্দরী এবং খুশি দেখাচ্ছিল। জু তাকে দেখে নিজেও অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি খুব বোকা ছিলাম। ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানগুলোকে আমি নষ্ট করেছি, কিন্তু এখন আমি আর অনুশোচনা করি না। আর তোমাকে ভালোবাসাটা ছিল আমার জীবনে এক ঐতিহাসিক অধ্যায়। আমি তোমাকে ভুলতে চাই না। আমার জীবনের সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে তোমার সাথে দেখা হওয়াটা। তুমি এই বাচ্চা ছেলে জুকে ম্যাচিওর হতে সাহায্য করেছো। আমার পুরো কৈশোর সময়টাই ছিল এলোমেলো, কিন্তু আমি বারবার সেই সময়গুলোকেই স্মৃতিচারণ করতে চাই, কারণ ওই স্মৃতির প্রত্যেকটা পাতা জুড়ে তোমার নাম লেখা ছিল। আমি যদি আর একটু আগে ম্যাচিওর হতে পারতাম, তাহলে হয়তো তোমাকে হারাতে হতো না। আমি তোমার হাসি মাখা মুখ এবং কান্নায় ভেঙে পড়া মুখ দুটোই দেখেছি। আজ আমি সেই মুখটা আরও একবার দেখতে এসেছি, যেটা আর কখনোই আমার হবে না। ধন্যবাদ তোমাকে আমার লাইফে আসার জন্য। ইয়ং বলে, আমাদের জীবনে অনেকেই আসে, কিন্তু প্রথম ভালোবাসার মতো আর দ্বিতীয়বার কেউ আসে না। ধন্যবাদ তোমাকেও 15টি বছর আমাকে আগলে রাখার জন্য। আজ থেকে আমরা দুজনই আলাদা লাইফে প্রবেশ করছি। কথা দাও তুমি কখনোই আর অনুশোচনা করবে না আর লাইফটা হ্যাপিলি উপভোগ করবে। এই বলে তারা দুজনে হ্যান্ডশেক করে একে অপরকে বিদায় জানায়। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটা আমাদের শেখায়, এক হয়ে যাওয়া মানেই পূর্ণতা নয়। তাহলে বিচ্ছেদ নামের শব্দটাই হয়তো এই পৃথিবীতে তৈরি হতো না।